এবার আসো প্যাথোফিজিওলজি নিয়ে আমরা ডিসকাস করি। প্যাথোফিজিওলজিতে আমরা জানলাম যে তুমি যদি একটা ভয়েস একটা সুষ্ঠু সুন্দর উচ্চারণ করতে চাও, যেমন ধরো সুন্দরবন, এই সুন্দরবন কথাটা তুমি যদি উচ্চারণ করতে চাও, সুন্দরবন কথাটা যদি উচ্চারণ করতে চাও তাহলে তোমার কী লাগবে? যথেষ্ট পরিমাণে বাতাস ফুসফুস থেকে তোমার মুখে যাইতে হবে, তোমার ভোকাল কর্ডে বাতাস যাইতে হবে। ভোকাল কর্ডে বাতাস ঠিকমতো গেলে তারপর ভোকাল কর্ড কাঁপবে, সুন্দরবন শব্দটা কাঁপার মধ্য থেকে সুস্পষ্ট মুখ দিয়ে বেরোবে। তাহলে এই সুস্পষ্ট কথা বেরোতে চাইলে আমার ফুসফুসে বাতাস দরকার, সেই সাথে ট্রাকিয়া সুস্থ দরকার, সেই সাথে ভয়েস তোমার ভোকাল কর্ড সুস্থ দরকার, সেই সাথে মাসেলগুলো সুস্থ দরকার, সেই সাথে আমার জিভ, তালু, আমার ঠোঁট, আমার ওষ্ঠ সব কিছু সুষ্ঠু সুন্দর দরকার। এর মধ্যে কোনো রকম ব্যত্যয় ঘটলে আমাদের সুস্পষ্ট আমরা শব্দ উচ্চারণ করতে পারবো না, আর সেই শব্দগুলো আমার যাকে আমি পৌঁছাইতে চাই তারা আমার কথাটা সুস্পষ্ট বুঝবে না। আর এই সমস্ত কিছুর মধ্যেই এই সমস্ত কিছুটাই হচ্ছে স্পিচ থেরাপি বা স্পিচের মধ্যে পড়ে। বাট আমরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে শুধুমাত্র ভয়েস। আমরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভয়েস নিয়ে আমরা আলোচনা করতেছি, মানে শব্দ যে উচ্চারণ বা ভয়েসের যে টোন, সে টোন নিয়ে আমরা আলোচনা করতে চাই। তাহলে এর সাথে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের তোমার ভোকাল কর্ড। তাহলে ভোকাল কর্ড কাকে বলছি? আমরা গত ক্লাসে বলছি ভোকাল কর্ড হচ্ছে আমাদের এই যে ট্রাকিয়া, এই থাইরয়েড কার্টিলেজ, এই থাইরয়েড কার্টিলেজের এই জায়গার থেকে একটু পিছন দিক থেকে একটি ভোকাল লিগামেন্ট, সেই লিগামেন্টের ডাইরেক্ট পিছন দিয়ে গিয়ে আমাদের অ্যারিটোনয়েড একটি বোনসের অ্যান্টেরিয়র প্রসেসের সাথে সেটা লাগবে। যদি এইটা আমার থাইরয়েড কার্টিলেজের যদি ইনার সারফেসের এটা হয়, আর এটা যদি আমার ভোকাল কর্ড হয়, ভোকাল লিগামেন্ট হয়, এটা পিছন দিকে কোথায় লাগতেছে? তাহলে আমার এই আঙুলটা হচ্ছে অ্যারিটোনয়েড। এই অ্যারিটোনয়েডের এটা হচ্ছে অ্যান্টেরিয়র প্রসেস। তাহলে অ্যান্টেরিয়র প্রসেসের সাথে কে লাগতেছে? ভোকাল লিগামেন্ট লাগতেছে, ভোকাল কর্ড লাগতেছে। আর পোস্টেরিয়র অ্যান্টেরিয়র যদি এইটা প্রসেস হয় তাহলে পোস্টেরিয়র প্রসেসের সাথে কী লাগতেছে? পোস্টেরিয়র সাথে লাগতেছে তোমার কি কিকো অ্যারিটোনয়েড মাসেল। এখানে কি লাগতেছে? কিকো অ্যারিটোনয়েড মাসেল লাগতেছে। এর সাথে ট্রান্সভার্স কি লাগতেছে? ট্রান্সভার্স অ্যারিটোনয়েড মাসেল লাগতেছে। কালকে বললাম না, ট্রান্সভার্স অ্যারিটোনয়েড মাসেল লাগতেছে। এইভাবে আমরা গতকালকে আমরা ভিডিওতে দেখছি যে এই অ্যারিটোনয়েড মাসেলটা, এই অ্যারিটোনয়েড প্রসেসটা, এই কার্টিলেজটা এরকম ঘুরে অ্যাবডাকশন হয়, অ্যাডাকশন হয়, অ্যাবডাকশন হয়, অ্যাডাকশন হয়। যখন এটা অ্যাবডাকশন হয় তখন ভোকাল কর্ডটা ফাঁক হয়, যখন অ্যাডাকশন হয় তখন ভোকাল কর্ডটা মিলিয়ে যায়, একসাথে মিলে যায়। এটা আমরা গত ক্লাসে পড়ছি। যাই হোক, গত ক্লাসে আমরা দেখিনি বা যারা দর্শক যারা আরও বিস্তারিত জানতে চান, গত ক্লাসে আবার 50 মিনিটের একটা ভিডিও আমাদের আসতে দেখে নেবেন। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ম্যানেজমেন্ট অফ ভয়েস ডিসঅর্ডার। আমরা কী পড়বো আজকে? ম্যানেজমেন্ট অফ ভয়েস ডিসঅর্ডার, স্পেসিফিকলি ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট। তাহলে আমরা বলতেছি যে কী দরকার? বাতাস দরকার। তাহলে এখন ফুসফুসে বাতাসটা কিভাবে যাবে? ফুসফুস বাতাসটা যদি নিতে না পারে তাহলে বাতাস বের করবে কেমনে? তাহলে বাতাস নিতে হবে। নিতে চাইলে কী দরকার? ডায়াফ্রাম দরকার। ডায়াফ্রাম আছে কোথায়? এই জায়গায়। তাহলে এই ডায়াফ্রাম যদি শক্তিশালী হয়, ডায়াফ্রাম যদি নিচের দিকে টানে, তাহলে আমরা বলতেছি যে আমাদের এই যে ডায়াফ্রাম এখান থেকে ধরো এই আর হচ্ছে এই যে স্পেস, এই এতটুকু দূরত্ব যদি ধরো আমি এটা নিচের দিকে টানি, তাহলে ধরো 3 ইঞ্চি বড় হইলো। তাহলে এই স্পেসটা বড় হইলো 3 ইঞ্চি। কয় ইঞ্চি বড় হইলো? 3 ইঞ্চি। তাহলে সুপেরিয়র ইনফেরিয়র 3 ইঞ্চি বড় হইলো। আবার এইটা যদি সামনের দিকে টানি, আর দুই পাশ যদি টানি, তাহলে এইটা আবার একটু বড় হইলো। তাহলে বাতাস বেশি প্রবেশ করতে পারলো। বাতাস যদি বেশি প্রবেশ করতে পারে, বাতাস যদি বেশি ফুসফুসে থাকে, তাহলে বাতাস যখন বের করবো তখন বেশি বাতাস বাইরে বেরোবে। তখন ট্রাকিয়াতে বাতাস যখন বেরোবে তখন এই ভোকাল কর্ডটাকে বেশি প্রসেস যাবে, ভোকাল কর্ড সুন্দর মতো করে বাতাস পাবে, ভালো মতো সে শব্দ উচ্চারণ করতে পারবে। তাহলে আমার ডায়াফ্রামটাকে কী করতে হবে? স্ট্রং করতে হবে। ডায়াফ্রাম কীভাবে স্ট্রং করবে? আমি ধরো চাপ দিলাম, তুমি জোরে বাতাস নাও, আমার আঙুলটা ঠেলে উঠাও জোরে। হ্যাঁ, তাহলে আমি হাতটা যখন রাখলাম তখন ও কী করলো? বাতাস দিয়ে পেট ফুলিয়ে আমার হাতটাকে আমি রেজিস্ট্যান্স দিলাম, ওভারকাম করলো। এর ফলে কী হইলো? ডায়াফ্রাম বেশি নিচের দিকে গেল। ডায়াফ্রাম বেশির দিকে গেল, তা ডায়াফ্রামের শক্তিশালী বাড়লো কি না কমলো? বাড়লো। সেই সাথে আমি যদি চেস্ট মাসেলটা কি যদি আমি করি? এক্সপান্ড করি।
আমি ম্যানেজমেন্ট বলতেছি, কী কী ম্যানেজমেন্ট আমরা দিব। তাহলে ডায়াফ্রামকে স্ট্রেন্থ বাড়ানোর জন্য আমরা এই কাজটা করব। সেই সাথে আমরা কী করবো, ডিপ ব্রিদিং করব। তা যখন এটা করব তখন আমাদের বুকটা পাশাপাশি বড় হলো, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র বড় হলো। তা এই কাজটা যখন করবো বাতাস কী করলো, বেশি করে প্রবেশ করলো, 2 নাম্বার। এবার 3 নাম্বার হলো যে আমাদের যে স্ক্যালিনি মাসেল আছে, এই স্ক্যালিনি মাসেল সরাসরি ডিপ মানে তোমার ইফেক্ট করে তোমার চেস্ট মাসেলের সাথে। যদি তোমার স্ক্যালিনি মাসেল যদি এরকম টাইট থাকে তাহলে বুকটা বড় হবে না। তাই স্ক্যালিনি মাসেল কোটা এটা, তাহলে স্ক্যালিনি মাসেলকে যদি তুমি এক্সপান্ড করতে চাও তাহলে একে স্ট্রেচ করতে হবে। কী করতে হবে, স্ট্রেচ করতে হবে। তার মানে হচ্ছে টোটাল আমাদের ঘাড়ের স্ক্যালিনি মাসেল, স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসেল, আপার ট্রাপিজিয়াস মাসেল, লেভেটর স্ক্যাপুলি মাসেল, লেটারাল মাসেল, ঠিক আছে, লঙ্গাস কলাই মাসেল, সমস্ত মাসেলগুলি স্ট্রেচ করতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্রেন্থ করতে হবে। ঠিক আছে, এবার আসো যে আচ্ছা দাদা, এটা হচ্ছে আমাদের অ্যাডামস অ্যাপল। অ্যাডামস অ্যাপলের ঠিক এই থাইরয়েড কার্টিলেজের এই জায়গায় কয়টা মাসেল আছে, 3টা মাসেল। কী কী মাসেল, একটা হলো স্টার্নো থাইরয়েড, একটা হলো থাইরোহাইয়েড, আর হলো ইন্টেন্সিভ মাসেল অফ দ্য ফ্যারিংস। এই যে কনস্ট্রিক্টর মাসেল যেগুলো ফ্যারিংস থেকে আসছে, এই মাসেলগুলির আমরা কী করব, এই একটা মাসেল, এই একটা মাসেল, এই একটা মাসেল, এই 3টা মাসেলকে আমরা কী করব, ডিটেপ করব। আমাদের কী করবো, আমরা এরকম ডিটেপ করব 2 পাশেই। তাহলে 2 পাশে মাসেল তো ডিটেপ করবো, মাসেলটা ফ্রি হয়ে যায়, মাসেলটা কী হবে, ফ্রি হবে, তার মাসেলটা কাজ করবে ভালো। এই মাসেলগুলো প্লাস ওই যে আমি একটু আগে বললাম অ্যারিটেনয়েড মাসেল, যেটা ভোকালিস মাসেল, যেটা তোমার ভোকাল লিগামেন্ট, ভেস্টিবুলার লিগামেন্ট, যেটা কালকে পড়ানো হয়েছে। তারপর আমরা বলছি যে কিকো অ্যারিটেনয়েড মাসেল, ট্রান্সভার্স অ্যারিটেনয়েড মাসেল। এই মাসেলগুলিকে যদি তুমি স্ট্রেংথ না বাড়াও তাহলে ভোকাল কর্ড স্ট্রেংথ হবে না, ভোকাল কর্ড ভালো মতো কাজ করবে না। ঠিক আছে, তাহলে এই মাসেলগুলো স্ট্রেংথ করার জন্য আমাকে কী করতে হবে, এটাকে আমরা ডিটেপ করতে হবে। সেই সাথে আমার কী করতে হবে, আমরা জানি ল্যারিংস হচ্ছে খুব মুভায়েবল, ল্যারিংস ডাইন টু রাইট লেফটে যায়, উপরে নিচে যায়, পিছনে সামনে অনেকভাবে মুভ করে। তাহলে এটাকে আমরা আরও মুভ করার জন্য কী করে উদ্বুদ্ধ করব, যাতে সে ইজিলি মুভ করে। ইজিলি মুভ করলে কী হবে, ওর ভিতরে ভালো মতো সেই জিনিসগুলো যাবে। এবার আমরা কি করব, এবার আমরা সেই সাথে আমরা কি করব, আমরা পেশেন্টকে বলবো যে স্টিম ইনহ্যালেশন করেন। কি করবে সে, স্টিম ইনহ্যালেশন, বা হেনে পানির বাষ্প বেরোবে, টেবিলে রাখবে আর এরকম হা করবে, যখন সেই স্টিম ইনহেলেশন নিবে গরম একটা ভাব, তখন ডাইরেক্ট কোথায় যাবে, ভোকাল কর্ডে যাবে। কোথায় যাবে, ভোকাল কর্ডে যাবে। তাহলে ভোকাল কর্ডটা একটা হিলিংয়ের জন্য একটি উষ্ণ একটি শ্যাক সে ভোকাল কর্ডে অনুভব হবে। ঠিক আছে, এরপর আমরা কি করব, এই জিনিসটা যখন দিলাম, এরপর ডিপ ব্রিদিং এক্সারসাইজ তো করাইলামই, আর স্ট্রেনিং তো করানো হলোই। হ্যাঁ, এরপরে আমরা কি করব, রুগীকে এবার আমরা যে ঠোঁটের যে মুভমেন্টগুলি আছে সেটা আমরা করব। কীরকম, ফেশিয়াল। হ্যাঁ, আমাদের এই শব্দগুলো যদিও আমাদের স্পিচের মধ্যে থাকে, কিন্তু তারপর এটার সাথে ইনডাইরেক্ট লিঙ্ক থাকে, আমরা করব। আমরা কী করবো, আমরা এই মাসেলগুলো ফ্রি করব, তাই না? কেন এটা করব, কারণ এই মাসেল যদি তোমার টাইট থাকে তাহলে শব্দটা ভালো মতো বের হবে না। তাহলে আমার কী করতে হবে, ঠিক আছে, তারপরে এটা করবো, তাহলে মুখটা ফ্রি হইলো। এরপর জিভটা বের করবো, ঠিক আছে। তারপর জিভটা কী করবো, তারপর কী করবো, জিভ দিয়ে মুখ কী করবো, এই জিভটা যখন করে ফেলবো, কারণ জিভ শব্দ উচ্চারণের সাথে বিরাট সম্পর্ক। এরপর আমরা কী করবো, মাসাকো ম্যানুভার করবো। কেন করব, এটা করলে আমাদের কি হবে, আমাদের যে এই ল্যারিংসের মাসেলগুলো, আমাদের সলো মাসেলগুলো স্ট্রেংথ বাড়বে।
মাসাকো ম্যানোভারটা কি জিবলাটা কামড় দিয়ে তারপর আমি ঢোক বিলার জন্য চেষ্টা করবো, এটাই মাসাকো ম্যানোভার। সে সাথে কী করবো আমরা, মাসাকো ম্যানোভার করলে ল্যারিংসে মাসে মোটামুটি স্ট্রং হয়ে যাবে। এরপরে আমরা কি করব, এইবার রুগীকে কী করবো, ধীরে 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 ধরো আমরা এই একটাই ধরো আমরা বলবো যে খুব আস্তে আস্তে শব্দ আমরা ধীরে ধীরে ভোকাল কর্ডটাকে কী করবো, আমরা ভাইব্রেট করাবো। হ্যাঁ, কীভাবে, আবার উঁচু থেকে নিচে নামাবো, স্ট্র দিয়ে করব। অর্থাৎ এগুলো করলে আমাদের শব্দগুলো যে ভোকাল কর্ড আছে সেই ভোকাল কর্ডকে আমরা ইফোর্টলেস আমরা মুভমেন্ট করাবো। এগুলো ইফোর্টলেস মুভমেন্ট হবে, ভোকাল কর্ড ইনজুর হবে না, ও আস্তে আস্তে ভোকাল কর্ডটা ধীরে ধীরে আমাদের ইমপ্রুভ করবে। তাহলে এই ভোকাল কর্ডে আরও অনেকগুলো আমাদের ইন্টেন্সিভ ব্যায়াম আছে আমরা করাবো, পরবর্তী সেশন আমরা দেখাবো। মোটামুটি এই কাজগুলো যদি আমরা রেগুলার করি, আর পেশেন্টকে কী করতে হবে, কিছু পরামর্শ দিতে হবে। যেমন খাবারের পর পানি খাবে না, খাবার পর পানি খাবে না, খাওয়া ভালো করে চিবিয়ে খাবে, খাওয়ার পর শুয়ে পড়বে না, ঠিক আছে? আচ্ছা, এই কথা অল্প অল্প করে ঘন ঘন খাবে। এই কথাগুলি বলে কী হবে, অ্যাসিড উপর দিকে উঠবে না। আমরা একটু বলছি যদি অ্যাসিড যদি বেশি আসে তাহলে অ্যাসিড ওই তোমার ভোকাল কর্ডে গিয়ে ডাইরেক্ট একটা কী হবে, আর অ্যাসিডিটি বাড়ায় দিয়ে ভোকাল কর্ড ইনজুর হবে। সেই সাথে পেশেন্ট অ্যালকোহল খাবে না, পুরুষ হইলে, মহিলা হইলেও খাবে না, সিগারেট খাবে না, কারণ স্মোকিং তোমার ভোকাল কর্ডকে আরও দুর্বল করে ফেলবে, আরও খারাপ অবস্থা করে ফেলবে। সেই সাথে আপনাদের আর কি পরামর্শ দিব, হ্যাঁ, ঠান্ডা খাওয়া যাবে না, রাইট, গরম খাইতে হবে, ঠান্ডা খাওয়া যাবে না, এবং কথা যতটা সম্ভব কম কথা বলতে হবে, এবং এক টোনে কথা বলতে হবে। ধরো টিচার হোক, অন্যান্য যারা প্রফেশন ছাড়া যাবে না, তারা প্রফেশনে থাকবে, বাট এক টোনে কথা বলতে হবে। যেমন আমার কথা কিন্তু ভালো হচ্ছে না, আমি খুব ইফোর্ট দিয়ে কথা বলছি, আমি এরকম কথা বলি, কিছুদিন পর আমার কি হবে, আমারই ভয়েস থেরাপি লাগবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমাকে বেশি বেশি কী করতে হবে, আমাকে এক টোনে কথা বলতে হবে। আমি একটা কথা বলছি না, আমি তোমাদের অ্যাটেনশন গ্রো করার জন্য খুব ফোর্স দিচ্ছি, এটা আনহেলদি একটা প্র্যাকটিস, এটা করা যাবে না। এক ফলদি কষ্ট প্র্যাকটিস করতে হবে, এবং যে প্রফেশনে আছে হিলিং হওয়ার জন্য একটানা অনেকক্ষণ কথা না বলে তাকে ওই প্রফেশনে বলতে হবে যে আপনি যদি 1 ঘন্টা ক্লাস নেন, নীরবে বাকি সময়টা কম কথা বলবেন, আস্তে কথা বলবেন। এইভাবে করলে আলহামদুলিল্লাহ আমাদের ভোকাল কর্ড ভালো থাকবে। অ্যাকচুয়ালি এটাও একটা কষ্ট, যার কষ্ট সে জানে, অনেক কষ্টের একটা ব্যাপার, কারণ অনেক কষ্ট হয়, এবং সে দেখা যায় যে সে তখন কথা বোঝাইতে পারে না, তার একটা বিরাট কষ্ট। আমরা বিষয়গুলো মেনে চলবো, এবং এইভাবে আমরা যথাযথভাবে আমরা ভয়েস থেরাপি আমরা দিব, ইনশাআল্লাহ রোগী ইমপ্রুভ হবে। আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।